আচ্ছা, পরের স্লাইডে যাও। দেখো, টেক্সটাইলের কিছু টার্মস আর ডেফিনেশন। ফাইবার সম্পর্কে আমরা মোটামুটি কথাবার্তা বলছি, বাট হচ্ছে এখান থেকে আমরা দেখব ফাইবারটা অ্যাকচুয়ালি কী। টেক্সটাইল ম্যাটেরিয়ালের যে একদম বেসিক ইউনিট, তাই না? টেক্সটাইলের শুরু হয় কি থেকে? ফাইবার থেকে। সো ফাইবারটা কীরকম হবে? হেয়ার লাইক স্ট্র্যান্ড, মানে যেটার প্রস্থ হবে খুবই কম কিন্তু দৈর্ঘ্য হবে অনেক বেশি। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ বা হচ্ছে ডায়ামিটার যেটা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কেমন থাকে? সিলিন্ড্রিক্যাল থাকে না ফাইবার? সো এটার আমরা কি পাবো? লেন্থ আর হচ্ছে ডায়া পাবো, ঠিক আছে? সো লেন্থের তুলনায় ডায়া হবে অনেক ছোট। কীরকম হবে ডিফারেন্সটা? 1:100 বা হচ্ছে 500, ওকে, মানে 100 টাইমস বেশি হবে লেন্থ। ডায়ামিটারের থেকে লেন্থ হবে 100 টাইমস, মানে 100 গুণ বেশি। বুঝতে পারছো? ওকে, তো এটা হচ্ছে কি কি বিষয়ে হচ্ছে ফাইবারের উপরে করে ডিপেন্ড করে, যেমন হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, তারপর হচ্ছে তোমার ফিজিক্যাল স্ট্রাকচার, সারফেস ক্যারেক্টারিস্টিক। ওকে, কেমিক্যাল কম্পোজিশন এক একটা ফাইবারের এক এক রকম না? কটনের এক রকম, উলের এক রকম, সিল্কের এক রকম, ঠিক আছে? তারপর হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারও কি হয়? এক এক রকম হয়। কটনের যেরকম, সিল্কের ক্ষেত্রে কি ওরকম হয়? ডিফারেন্ট হয় না? আবার উলের ক্ষেত্রেও কি হয়? ডিফারেন্ট হয়। এটা তো বললাম ন্যাচারাল ফাইবারের জন্য, কিন্তু আমরা যদি সিনথেটিক বা ম্যানমেড ফাইবারের কথা বলি সেই ক্ষেত্রে কি হবে? একেবারেই ডিফারেন্ট হবে, তাই না? আচ্ছা, তারপর সারফেস ক্যারেক্টারিস্টিক কেমন হয়? কটন ফাইবার দেখতে কেমন হয়? কিসের মতো? কিডনি শেপের মতো, তাই না? মানে হচ্ছে এটা কিছুটা চাপা হয়ে যায়। যখন একটা ফাইবার, কটন ফাইবার ম্যাচিউরড হয় তখন ফাইবার হচ্ছে কি হয়ে যায়? মানে হলো যেটা থাকে, সিলিন্ডারের ভিতরে যে হলো পার্টটা থাকে সেটা কি হয়? চেপে যায়, তাই না? এই কারণে হচ্ছে দেখতে কিডনি শেপের হয়। আবার হচ্ছে তোমার উল ফাইবার দেখতে কেমন হয়? উল ফাইবারের গায়ে স্কেল থাকে না? স্কেল থাকে। সো এক একটা ফাইবারের সারফেস স্ট্রাকচার বা সারফেস ক্যারেক্টারিস্টিক এক এক রকম হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে ক্লাসিফিকেশন করতে পারি ফাইবারকে। যেমন হচ্ছে আমরা যদি ন্যাচারাল ফাইবারের কথা বলি, কি কি ধরনের হতে পারে আমাদের ন্যাচারাল ফাইবার? সেলুলোজিক হতে পারে, যেটা আমরা কোত্থেকে পাই? প্লান্ট থেকে পাই, মানে গাছ থেকে পাই। কি কি সেখানে আছে? যেমন হচ্ছে কটন। কটন অ্যাকচুয়ালি কি থেকে পাওয়া যায়? সিড থেকে, তাই না? সিড ফাইবার। তারপর হচ্ছে স্টেম থেকে কোন কোন ফাইবারগুলো পাই? জুট পাই, হেম্প পাই, ওকে। তারপর হচ্ছে দেখো লিভস টাইপের ফাইবার কোনগুলো, বা লিভ থেকে যে ফাইবারগুলো কালেক্ট করা হয় সেগুলো কি? সেসাল, ওকে। আচ্ছা, তারপরে দেখো প্রোটিন ফাইবার। প্রোটিন ফাইবার বেসিক্যালি কোন সোর্স থেকে আসবে? অ্যানিম্যাল সোর্স থেকে। সেখানে কি কি আছে? যেমন হচ্ছে হেয়ার ফাইবার কোনগুলো? উল, তারপর হচ্ছে অ্যাঙ্গোরা, কাশ্মীর, ঠিক আছে? এগুলো হচ্ছে সব শিপ বা হচ্ছে তোমার র্যাবিট থেকে পাওয়া যায়, ওদের হেয়ার থেকে, ওকে। আর যেমন হচ্ছে সিল্ক, এটা হচ্ছে তোমার এটা অ্যাকচুয়ালি হেয়ার না, এটা আরেকটা সেকশনের মধ্যে পড়ছে। সিল্ক তো হেয়ার না, তাই না? ওটা হচ্ছে কি হয় তোমার, ওই যে কি বলে যে ক্যাটারপিলার থাকে, ক্যাটারপিলার থেকে হয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে। মানে ওর কি বলে পাকস্থলী থেকে প্রোটিন নির্গত হয়, সেটা যখন এয়ারে আসে তখন সেটা ড্রাই হয়ে ফাইবার হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে মিনারেলের মধ্যে কি কি পাওয়া যায়? অ্যাসবেস্টস পাওয়া যায়। বিভিন্ন ধরনের মিনারেল সোর্স থেকে আমরা হচ্ছে এই ধরনের, এটা ওয়ান কাইন্ড অফ ফাইবার, ঠিক আছে? কিসের মতো? না, কার্বন ফাইবার না, এটা হচ্ছে তোমার মিনারেল টাইপের ফাইবার। এটা ইউজ করা হয় না, এটা খুবই কম ইউজ করা হয়। এটা মানে কি বলবো, যে ফাইবারটা অনেক শর্ট হয়, যেটা কি হয় মানে প্রসেসিং করতে গেলেও অনেক হ্যাজার্ডাস হয়, মানে উড়ে বেশি হচ্ছে তোমার এয়ারের সাথে মিশে যায় ফাইবারগুলো অনেক শর্ট হওয়ার কারণে। তো সেগুলো আমাদের ইনহেল করার কারণে যখন ভিতরে যায় লাংসে গিয়ে অনেক সমস্যা তৈরি করে। সো এটার ইউজেজটা একদমই কম, এজন্য পড়ানো হয় না, ঠিক আছে? আচ্ছা, না, এটা ইউজ অনেক কম করা হয়।
ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবারের মধ্যেও আবার হচ্ছে তোমার দুই ধরনের হয়। একটা হচ্ছে কি রিজেনারেটেড। রিজেনারেটেডটা কি অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল সোর্স থেকে আমরা কিছুটা পার্ট নিব, আরেকটা হচ্ছে কি মডিফাই করে আমরা কেমিক্যালি সেটার মধ্যে মানে পলিমার বা কোনো একটা কেমিক্যাল মলিকিউল সেখানে ইনপুট দিব। ঠিক আছে, সো এটা হচ্ছে রিজেনারেটেড। আর সিনথেটিক মানে সম্পূর্ণটাই কি হবে, ম্যানমেড। ওকে, এখানে কোনো নেচারের কিছু থাকবে না, বোঝা গেছে। তারপর হচ্ছে ফ্যাব্রিক। এখন দেখো ফাইবার তৈরি করা হইলো, আচ্ছা ফাইবার কি শেষ হয়েছে? না, ফাইবার শেষ হয় নাই। ফাইবারের আরও কিছু প্রপার্টিজ আছে, যে ফ্যাব্রিক মানে তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, ইয়ার্ন বানাতে হয় না। সো ফাইবারের মধ্যে এমন প্রপার্টিজ থাকতে হবে যাকে আমরা কি করতে পারি, ইয়ার্নে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সো ফাইবারের এমন কি প্রপার্টিজ থাকবে বলো তো, কয়েকটা প্রপার্টিজ বলো যেটাতে মানে যেই ধরনের ফাইবারকে তুমি ইয়ার্নে কনভার্ট করতে পারবা। ফাইবারের মধ্যে কোন প্রপার্টিজ থাকলে তাকে তুমি ইয়ার্নে কনভার্ট করতে পারবা? লেন্থ অবশ্যই ইম্পর্টেন্ট, তারপর ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি, তারপর কি টুইস্টেবিলিটি, তাই না? সো এই প্রপার্টিজ যদি একটা ফাইবারের মধ্যে থাকে তখন তাকে আমরা কি করতে পারবো, ফাইবার থেকে ইয়ার্নে কনভার্ট করতে পারবো, তাই না? ইয়ার্ন তৈরি হয় কিভাবে, টুইস্টিংয়ের মাধ্যমেই তো। ওকে, সো এই প্রপার্টিজগুলো থাকলে একটা ফাইবার দিয়ে বা হচ্ছে ওই টাইপের ফাইবারগুলোকে আমরা ইয়ার্ন তৈরি করতে পারি। সো কি কি প্রাইমারি প্রপার্টিজ লাগবে আমাদের, হাই লেন্থ টু উইথ রেশিও। ওকে, সো লেন্থ অবশ্যই ম্যাটার করে। যদি অনেক বেশি শর্ট ফাইবার হয় সেগুলো কি টেক্সটাইলে ইউজ করা যাবে? যাবে না। সো আমরা অ্যাকচুয়ালি কোন টাইপের ফাইবারগুলোকে বেশি ইউজ করি, স্ট্যাপল ফাইবারগুলো, তাই না? আবার অনেক বেশি হাই লেন্থের ফাইবারগুলোও কি হয়, ব্রেকেজ বেশি হয় প্রসেসিংয়ের সময়। ঠিক আছে, আবার হচ্ছে তোমার টেনাসিটি, স্ট্রেংথ। যেহেতু আমরা কি করব, বিভিন্ন ধরনের প্রসেসিং করব ফাইবারকে, তাদের কি থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেংথ থাকতে হবে যাতে সে কি করতে পারে, ওই টেনশনগুলো বা হচ্ছে ওই প্রসেসিংগুলোকে সে উইথড্র করতে পারে। যদি একটা ফাইবার বারবার ব্রেক করে তুমি কি সেটাকে মানে টুইস্ট দিয়ে ইয়ার্ন ফর্ম পর্যন্ত নিয়ে যেতে পারবে? পারবে না। তারপরে কি আছে, ফ্লেক্সিবিলিটি। অবশ্যই একটা ফাইবারকে ফ্লেক্সিবল হতে হবে যাতে তাকে কি করা যায়, টুইস্ট দেওয়া যায়। ফাইবার যদি কি বলে যে ফ্লেক্সিবল না হয়, রিজিড হয়, তখন কি হবে, সেটাকে তুমি টুইস্ট দিতে পারবা, ব্রেক করবে, তাই না? ওকে, তারপর আরেকটা কি আছে, কোহেসিভনেস বা স্পিনিং কোয়ালিটি, মানে একটা আরেকটা ফাইবারের সাথে লেগে থাকার ক্যাপেবিলিটি, সোজা বাংলা কথা যেটা। ঠিক আছে, তারপর হচ্ছে কি আছে, ইউনিফর্মিটি, মানে ফাইবারের প্রত্যেকটা সাইজ মানে কি বলবো যে লেন্থের মধ্যে প্রত্যেক জায়গায় ডায়ামিটার সেম হতে হবে, এটা হচ্ছে ইউনিফর্মিটি। বোঝা গেছে? সেকেন্ডারি কিছু প্রপার্টিজ আছে, যেমন কি কি, লাস্টার। লাস্টার কি, লাস্টার হচ্ছে লাইটের রিফ্লেকশন করার যে অ্যাবিলিটিটা, কোনো একটা ফাইবারের উপরে যখন লাইট পড়বে সেটা কতটুকু সেই লাইট কি রিফ্লেক্ট করতে পারতেছে, অর্থাৎ মানে সোজা বাংলায় বলতে গেলে কতটুকু সে চকচক করে। ওকে, উজ্জ্বলতা। বোঝা গেছে? সো একটা ফাইবারের অবশ্যই কি থাকতে হবে, লাস্টার কোয়ালিটি থাকতে হবে। তার মানে এখানে সব থেকে বেশি কার লাস্টার, সিল্কের, তাই না? সিল্কের কেন বেশি হয় বলো তো, ট্রায়াঙ্গেল শেপ হয়, হ্যাঁ, তো সেখানে তোমার লাইটের রিফ্লেকশন সব থেকে বেশি হয়। যদি তোমার সার্কুলার হয় সেই ক্ষেত্রে রিফ্লেকশন কেমন হবে, সার্কুলারের ক্ষেত্রে রিফ্লেকশন কেমন হয় তোমরা নিজের একটু চিন্তা করে বলো তো। মানে লাইটের রিফ্লেকশন কি বুঝছো তো নাকি, মানে কোনো একটা সারফেসের উপরে যখন লাইট পড়ে সেটা কি হয়, রিফ্লেক্ট করে আবার চলে আসে না? সো ওই যে রিফ্লেক্ট করে চলে আসলো, মনে করো এই লাইট থেকে তোমার টিভির উপরে হচ্ছে বা হচ্ছে এই দেয়ালের উপরে আলো পড়তেছে, পড়ে সেটা কি হচ্ছে, রিফ্লেক্ট করে তোমার চোখে যাচ্ছে, তুমি দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালটা কীরকম তুমি দেখতে পাচ্ছ। সো ফ্যাব্রিকের ক্ষেত্রেও কি হবে, এরকমই হয়। ঠিক আছে, আবার ধরো হচ্ছে কালার আমরা কিভাবে দেখি, কালার দেখি হচ্ছে আমাদের কালার মানে হচ্ছে একটা হোয়াইট লাইটের মধ্যে কি কি কালার থাকে, 7টা কালার থাকে, তাই না? সো যেই কালারগুলো রিফ্লেক্ট করে আমার চোখে আসতেছে আমি জাস্ট ওই কালারগুলো দেখি, আদারওয়াইজ যেগুলো সে কী করতেছে অ্যাবজর্ব করে নিচ্ছে সেই কালারগুলো আমরা দেখতে পাই না। ঠিক
ঠিক আছে। তো আমি দেখতেছি ওর টি শার্টটা গ্রিন কালার। কেন আমি গ্রিন দেখতেছি? কারণ এখান থেকে যখন হোয়াইট লাইটটা ওর টি শার্টে পড়ছে, সেখান থেকে বাকি কালারগুলো কি করছে, ওর ফ্যাব্রিকটা অ্যাবজর্ভ করে নিয়েছে, শুধুমাত্র গ্রিন কালারটা সে রিফ্লেক্ট করতেছে। এই কারণে আমি ওর টি শার্টটাকে গ্রিন দেখতে পাচ্ছি। তারপর ওর শার্টটাকে দেখা যাচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কেন দেখা যাচ্ছে? কারণ ওর শার্ট থেকে সবগুলো কালার কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। ওকে, সো কালার থিওরি বা হচ্ছে রিফ্লেকশনটা এইভাবে কাজ করে। হ্যাঁ, সো যত বেশি তোমার লাইটের রিফ্লেকশন হবে তত বেশি ওই ফাইবারটা কি হবে, লাস্টারাস হবে, মানে সেটা তত বেশি কি বলবো, চকচকে হবে, সোজা বাংলায়। সার্কেলের ক্ষেত্রে তোমার লাইটের রিফ্লেকশনটা কম হতে পারে। মডিফাই করা হয় কেন, যাতে লাইটের রিফ্লেকশন বাড়ানো যায়। বা হচ্ছে ধরো স্কোয়ার শেপের যদি থাকে, হ্যাঁ বিভিন্ন দিকে ছড়ায় যায়। এই কারণে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে তোমার ফ্ল্যাট সারফেসে যত সহজে লাইট ইউনিফর্মলি রিফ্লেক্ট করতে পারে, সেটা যদি হচ্ছে তোমার ওয়েভি থাকে সারফেসটা, সেখানে লাইটের রিফ্লেকশনটা কমে যায়, তাই না? কারণ বিভিন্ন ডিরেকশনে কিন্তু লাইট চলে যাবে, বুঝতে পারতেছো? ওকে, তারপরে দেখো স্পেসিফিক গ্র্যাভিটি বা ডেনসিটি ফ্যাব্রিকের ইয়ার্নের কি বলি, ফাইবারের ডেনসিটি হচ্ছে ডায়ামিটার আর হচ্ছে ওয়েটের মধ্যে যে রিলেশনটা, ডেনসিটি মানে ঘনত্ব আর কি। তারপর হচ্ছে ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার কন্টেন্ট, এই দুইটা টার্ম পড়ছি আমরা। ময়েশ্চার কন্টেন্ট কি? একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ ময়েশ্চার আছে, সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। আর ময়েশ্চার রিগেইন কি? যখন সে ওভেন ড্রাই অবস্থায় আছে, সে কতটুকু ময়েশ্চার নিজের মধ্যে নিতে পারছে, এটা হচ্ছে রিগেইন। ঠিক আছে, সো ময়েশ্চার রিগেইন আর ময়েশ্চার কন্টেন্ট এই দুইটা টার্ম খুবই ইম্পর্ট্যান্ট। একটা টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য তোমার কি থাকতে হবে, ময়েশ্চার অ্যাবজর্বেন্সি থাকতে হবে না? যেমন আমরা কটনকে কেন বেশি প্রেফার করি, কারণ ওর ময়েশ্চার অ্যাবজর্বেন্সিটা অন্য সব ফাইবারের তুলনায় কম্পারেটিভলি বেশি, তাই না? ধরো পলিয়েস্টারের তুলনায় কটনের ময়েশ্চার অ্যাবজর্বেন্সি অনেক বেশি। এই কারণে আমরা সামারে কটন ফ্যাব্রিকগুলোকে বেশি প্রেফার করি, কারণ আমাদের সামারের সময় কি হয়, ঘাম হয় না, ঘাম তৈরি হয়। সো ওই ঘামটা যদি আমাদের বডির সাথে লেগে থাকে, আমাদের গার্মেন্টস যদি সেটাকে তোমার অ্যাবজর্ভ করে এনভায়রনমেন্টে রিলিজ করতে না পারে, তখন কি হয়, ডিসকমফোর্ট ফিল হয় না? সো এই কারণে একটা ফাইবারের কি থাকতে হবে, ময়েশ্চার রিগেইন অ্যাবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে ইলাস্টিক রিকভারি, অর্থাৎ তুমি একটা ফাইবারকে ড্রয়িং করলে কি হচ্ছে, সেটা টান পড়ছে না, ওর উপরে টেনশন হচ্ছে। সো তাকে কি করতে হবে, যদি তার ইলাস্টিক রিকভারি অ্যাবিলিটি না থাকে, সে আগের ফর্মে ফিরতে পারবে না। তুমি একটা ইয়ার্নকে টান দিয়ে দেখো তো, ওটা কি হয়, একটু লেন্থটা বাড়ে না? আবার কি হয়, ছেড়ে দিলে সে আগের ফর্মে আসে। একেবারে জোরে টান দিলে তো সেটা ছিঁড়েই যাবে, বাট তার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সে ওই টেনশনটা কি করতে পারে, উইথড্র করতে পারে। এটাই হচ্ছে তার ইলাস্টিক অ্যাবিলিটি বা হচ্ছে ইলাস্টিক রিকভারি। মানে তুমি একটা ম্যাটেরিয়ালকে ডিফর্ম করার পরে তার আগের ফর্মে ফিরে আসার যে অ্যাবিলিটিটা, বুঝা গেছে? ওকে, তারপর রেজিলিয়েন্সি কি? রেজিলিয়েন্সিটাও হচ্ছে এরকমই, যে তোমার কি বলবো, যে রিঙ্কেল হলে সেটা কি হতে পারে, আবার আগের ফর্মে সে ফিরে আসতে পারে। বোঝা গেছে? তোমরা কি আসলে বুঝতেছো? রেসপন্স করো না যে। রিঙ্কেল মানে হচ্ছে ভাঁজ বা কুঁচকে যাওয়া। ধরো যে তোমার লিনেন কাপড় দেখছি না আমরা, ওগুলা কিরকম হয়, ধর ওটা যদি কুঁচকে যায়, তুমি যদি ওটাকে সুন্দর করে হ্যাং করে রেখে দাও, ও কিন্তু আবার স্ট্রেট হয়ে যায়। ওর কিন্তু ওই রেজিলিয়েন্সি অনেক ভালো লিনেনের, ঠিক আছে, কটনের তুলনায়। কটন কিন্তু আমাদের আয়রন করা ছাড়া পরা যায় না। সো লিনেনের ক্ষেত্রে কিন্তু তুমি যদি সুন্দর করে ওটাকে আবার হ্যাঙ্গারে রেখে দাও, ও নিজে নিজে আবার কি হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়। ওর ড্র্যাপেবিলিটি অনেক ভালো, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে ন্যাচারাল ফাইবার আর হচ্ছে সিনথেটিক ফাইবার, এগুলার হচ্ছে আচ্ছা এখানে কিছু দেওয়া আছে যে প্রসেসিংগুলা। ধরো প্রথমে আমাদের কি করতে হয়, ব্লো রুম থেকে যদি আমরা আসি, ন্যাচারাল ফাইবার কটনের কথা যদি বলি, সো ব্লো রুমে আমরা ম্যাটেরিয়ালটাকে কিভাবে পাই,
বেল আকারে পাই, বেল আকারে থাকে। সো বেলটা অ্যাকচুয়ালি কি, অনেকগুলো ফাইবারকে একসাথে কম্প্রেসড করে তোমার হচ্ছে স্কোয়ার শেপে নিয়ে আসা হয়, সেটাকে আমরা বেল বলি। এই বেল অবস্থাতে কি তুমি ফাইবার আলাদা আলাদা করাটা মানে ইম্পর্টেন্ট, অবশ্যই করতে হবে, না তুমি তো ফার্দার প্রসেসিং করতে পারবে না। অ্যাকচুয়ালি বেল কেন তৈরি করা হয় বলো তো? একসাথে অনেকগুলো ফাইবারকে ট্রান্সপোর্ট করার জন্য, তাই না? স্টোরেজের জন্য, হ্যান্ডেলিংয়ের জন্য, সাপ্লাইয়ের জন্য। ওকে, আচ্ছা। সো ওপেনিং আর ক্লিনিং প্রসেসটা কোথায় হয়? ব্লো রুমে হয়। ব্লো রুমে কীভাবে ওপেনিংটা হবে? সেখানে হচ্ছে তোমার যে বেল ওপেনার থাকে ওটার মধ্যে অনেকগুলো স্পাইক থাকে, বিভিন্ন ধরনের রোলার থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ড্রাম থাকে, ওগুলোর উপরে স্পাইক কি বলা যায় যে ক্লোদিং থাকে বা মেটালের হচ্ছে স্পাইক থাকে। সো ওই স্পাইকগুলো কি করে আস্তে আস্তে ওই বেল থেকে ফাইবারগুলোকে আলাদা করে, ঠিক আছে? এটা অনেক সময় ম্যানুয়ালি করেও তোমার ইনপুট দেওয়া যায়, অথবা ওই সম্পূর্ণ বেলটা সহই ইনপুট দেওয়া যায়। যদি হচ্ছে কনভেনশনাল মেশিন হয় তাহলে হচ্ছে মানুষ হাতে আগে ওপেন করে তারপরে মেশিনে দেয়, আর যদি পুরাটা তোমার ডিজিটাল হয় তখন ওই বেল পুরাটা দিলেই সে ওপেন করে ফেলতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে স্টেপ কি? বেল ওপেনিং হলো, মানে তোমার ফাইবারগুলোকে তুমি বেল থেকে আলাদা আলাদা করলা। ফাইবার আলাদা হয় নাই, ওগুলো হচ্ছে ফাইবারের একসাথে কি বলবো যে দলা পাকায় আছে, এখনও টাফট অবস্থায় আছে। সো ওটাকে তারপরে কি করতে হবে? তোমার ক্লিনিং করতে হবে। ক্লিনিং করা হয় কিভাবে? যে যখন তোমার বেল ওপেনিং হবে, বেল ওপেনিং হওয়ার সময় কিছু পরিমাণ ইমপিউরিটিস ওখান থেকে রিমুভ হয়ে যাবে, বা হচ্ছে ধরো তোমার কি বলবো যে সিডের ভাঙা অংশ, গুঁড়া, এগুলো আসতে তখন কিছু পরিমাণ রিমুভ হবে, সম্পূর্ণ রিমুভ হবে না। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে মিক্সিং অথবা ব্লেন্ডিং, অর্থাৎ তুমি যদি দুই টাইপের ফাইবার ইউজ করো তখন মিক্সিং ব্লেন্ডিং হবে। বুঝতে পারতেছো? একসাথে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ 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 হ্যাঁ। মানে এখানে তোমার ব্লো রুমের মধ্যে বেল ওপেনিংয়ে কী কী ধরনের কাজগুলো হয়, অ্যাকশন তিনটা হয়। প্রথমে তো হচ্ছে তোমার ওপেনিং হবে, কিছু পরিমাণ ক্লিনিং হবে, সাথে মিক্সিং অথবা ব্লেন্ডিং হবে। তুমি যদি দুই টাইপের ফাইবারকে একসাথে ইনপুট দিয়ে দাও তখন কি হবে? দুইটা একসাথে ওপেন হয়ে মিক্স হয়ে যাচ্ছে না? বুঝতে পারতেছো? ওকে। তারপর হচ্ছে কি কার্ডিং, যেটাকে আমরা স্পিনিং মিলের হার্ড বলে থাকি। কার্ডিংয়ের মধ্যে কিন্তু তোমার ম্যাক্সিমাম ক্লিনিং আর হচ্ছে স্ট্রেটেনিং হয়, ইন্ডিভিজুয়ালাইজেশন হয়, ঠিক আছে? সো এখানে কি হয়, কার্ডিং মেশিনের মধ্যে যে বিভিন্ন ধরনের সিলিন্ডার থাকে যেগুলোর মধ্যে অনেক ফাইন টুথেড ওয়্যার থাকে। ওয়্যার মানে হচ্ছে কি বলবো, স্পাইক, ঠিক আছে? সো এগুলোর মধ্যে দিয়ে কি হয়, ফাইবারগুলো পাস করার সময় এগুলো থেকে যে ময়লাগুলো থাকে বা ডাস্টগুলো থাকে, ডার্টগুলো থাকে, ওগুলো কি হয়, আলাদা হয়ে যায়। মানে চিরুনি না, চিরুনি কীরকম থাকে, চিরুনি দিয়ে তুমি যখন কোনো চুল টান দাও বা সুতা, ধরো হচ্ছে তুমি একটা সুতা বা পুতুলের চুলি যদি টান দাও, ওটার মধ্যে যা যা থাকে সব একসাথে চিরুনির সাথে বের হয়ে আসে না? সো কাইন্ড অফ ওরকমই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো কার্ডিং থেকে আমরা কি ধরনের আউটপুট পাই? কার্ডেড স্লাইভার পাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাও ড্রয়িংয়ে কি হয়? ড্রয়িং মেশিন কয় ধরনের? দুইটা আছে, তাই না? হ্যাঁ, ইয়েস। সো ড্রয়িং মেশিনে কি কি হয়? ড্রয়িং মেশিনে এইখানে তোমার ফাইবারগুলোকে স্ট্রেটেনিং করা হয়, তাই না? আর সবগুলোকে কি করা হয়, একই বরাবর রাখা হয়। হ্যাঁ, প্যারালালাইজেশন হয়, ক্লিনিং হয়, কিছু পরিমাণ ক্লিনিং হয়, তারপর হচ্ছে প্যারালাল করা হয়, এরপর হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে রোবিং বা হচ্ছে স্পিনিং। এখানে হচ্ছে তোমার ফাইবার মানে এখানে আরও বেশি স্লাইভারটাকে আরও বেশি ছোট করে নিয়ে আসা হয়, অর্থাৎ এখানে কি হবে, ড্রয়িংয়ের পরিমাণ অনেক বেশি হবে। তুমি স্লাইভারের শেপ কীরকম থাকে, ধরো এরকম যদি থাকে, রোবিংটা আরও চিকন হয়ে যায়, অর্থাৎ এইখানে ফাইবার যতগুলা হচ্ছে তোমার একই কি বলবো ডায়া বরাবর ছিল, এই রোবিংয়ের মধ্যে কি হয়ে যাবে, ফাইবারের সংখ্যা আরও কমে আসে, ঠিক আছে? তো এইখানে আমরা অলমোস্ট মানে সবগুলো স্ট্রেট অবস্থায় পাই। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে তোমার রোবিংয়ের পরে কি করব, আমরা স্পিনিং করি। স্পিনিং করা হয় আমাদের মেইন স্পিনিং করা হয় হচ্ছে তোমার রিং স্পিনিং বা হচ্ছে রিং ফ্রেমে। এটা সব থেকে ম্যাক্সিমাম ইউজ করা হয়, ঠিক আছে? কারণ এটাতে তোমার স্ট্যাপল ফাইবার
মানে যে কোনো ফাইবার প্রসেস করা যায় রিং স্পিনিংয়ে। আর কিছু স্পেশাল টাইপের আছে, যেমন হচ্ছে রোটর স্পিনিং, ওইখানে তোমার শর্ট ফাইবারের স্পিনিং করা হয়, মানে যেগুলো তুমি রিংয়ে করতে পারতেছো না সেগুলো রোটরে করতে পারবা, অনেক ছোট ছোট ফাইবার দিয়েও করা যায়, বুঝা গেছে? তারপর হচ্ছে সিনথেটিক ফাইবারের প্রসেসিং। সিনথেটিক ফাইবার মানে যেটা আমরা তৈরি করি, আমরা সিনথেটিক ফাইবার তৈরি করি কিভাবে? পলিমার চিপস থেকে, তাই না? সেটাকে কি করি? স্পিনিং মেশিনে দেই, মেল্ট করি হাই টেম্পারেচারে। মেল্ট করলে কি হবে? পলিমার চিপসগুলো গলে যাবে, স্বাভাবিক, তাই না? তোমাদের কি ঘুম আসতেছে? আমি মাত্র কয় মিনিট পড়াইলাম? 25 মিনিটও পড়াইনি। 20 মিনিট পড়াইছি। আচ্ছা দেখো, এরপরে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, ঠিক আছে? না এখানে নাই, এই স্লাইডের এইটুকু, মানে আমি কিছুটা পড়াই নেই, ফাইবারের পার্টটুকু শেষ করে দেন আমরা ভিডিও দেখব। আচ্ছা দেখো, সিনথেটিক ফাইবারের প্রসেসিংয়ের জন্য আমাদের কি করতে হয়? পলিমার চিপসকে আগে মেল্ট ডাউন করতে হয়। মেল্ট করার পরে আমরা ঝর্ণা চিনি না, আমাদের সবার বাসায় থাকে বাথরুমে, সেই ঝর্ণার মধ্যে কি কি থাকে? ছোট ছোট ছিদ্র থাকে, ওটাকে বলা হয়, যখন স্পিনিং মেশিনে থাকে ওটাকে বলা হয় স্পিনারেট, ঠিক আছে? ওই স্পিনারেট দিয়ে কি হয়? হাই স্পিডে তোমার হচ্ছে ওই মেল্টেড যেই ইয়াটা থাকে, পলিমারের যেই কি বলবো, যে গলিত অবস্থাটা থাকে, ওটাকে স্প্রে করা হয়। স্প্রে করলে কি হবে? ওই ছিদ্র অনুযায়ী তোমার ইগুলো বের হতে থাকে, বের হওয়ার পরে সেটা কি হয়? হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গিয়ে ফাইবার তৈরি করে, ঠিক আছে? বা হচ্ছে ফাইবার না, অ্যাকচুয়ালি আমরা ফিলামেন্ট বলবো, কারণ ওদের লেন্থ অনেক বেশি থাকে। লেন্থগুলো তো আমরাই কন্ট্রোল করতে পারি, তাই না? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কেটে সেগুলোকে বিভিন্ন সাইজে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এখানে কি করা হয়? স্পিনারেট দিয়ে পলিমার প্রথমে মেল্ট ডাউন করি, মেল্ট ডাউন করার পরে আমরা হচ্ছে স্পিনারেট দিয়ে মানে শাওয়ার হেড বা বলা হয় আর কি সেটাকে, ওখান দিয়ে স্পিনিং করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা মানে নিজেদের প্রয়োজন মতো বিভিন্ন শেপও দিতে পারি। ডায়ামিটারটা ডিপেন্ড করবে কিসের উপরে? স্পিনারেটের হোলের সাইজের উপরে। যত চিকন হবে, যত ছোট হবে, তত কম হবে। আবার তোমার যদি ট্রায়াঙ্গুলার হয় বা হচ্ছে তোমার যদি ফ্লাওয়ার শেপের হয়, স্টার শেপের হয়, ওই শেপেরই ফাইবার আমাদের বের হবে, ফিলামেন্ট বের হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে কি অ্যাকচুয়ালি তোমার এই সিনথেটিক ফাইবারের মধ্যে কি কোনো ইমপিউরিটিস আছে? ন্যাচারাল ইমপিউরিটিস নাই, কোনো প্রকার ইমপিউরিটিসই নাই অ্যাকচুয়ালি। আছে? ওগুলো তো পরে, মানে তোমার স্পিনিং করার পরে ফাইবারের মধ্যে কি এখন কোনো কিছু আছে কি না? কোনো ইমপিউরিটিস আছে? নাই তো। সম্পূর্ণটাই কি তোমার মানে হাতের স্পর্শ ছাড়াই তো হচ্ছে, সেখানে কোনো ন্যাচারাল কোনো ইমপিউরিটিস নাই। বাট প্রসেসিং করতে গেলে পরবর্তী স্টেজে হয়তো তোমার অয়েল, ডাস্ট, ডার্ট এগুলো লাগতে পারে। বাট যখন স্পিনিং হচ্ছে, স্পিনিং হওয়ার পরে যে ফাইবারটা আমরা পেলাম, যেই মানে কি বলবো, যে একদম শুরুর ইনিশিয়াল ফাইবার পেলাম, ওখানে তো কোনো প্রকার মানে ইমপিউরিটিস বা ডার্ট, ডাস্ট কিছুই নাই, ঠিক আছে? সম্পূর্ণটাই কি থাকে? পিওর অবস্থায় থাকে। সো এটাকে ধরো তোমার প্রসেসিং করা হয় কি, অ্যাকচুয়ালি এটার মেইন প্রসেসিংটাই হচ্ছে টেক্সচারাইজেশন, ঠিক আছে? বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া। ধরো কটন ফাইবারের মতো প্রপার্টিজ আমি সিনথেটিক ফাইবারের মধ্যে দিতে চাচ্ছি, সো ওইটাকে ওইভাবে টেক্সচারাইজেশন করা হয়। যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের, যেমন ক্রিম্পিং করা হয়, বাল্ক, তারপর হচ্ছে বিভিন্ন শেপ দেওয়া হয়, যাতে করে কি হয়? ফাইবারগুলো ন্যাচারাল ফাইবারের মতো কিছুটা হলেও বৈশিষ্ট্য অর্জন করতে পারে, ঠিক আছে? কারণ ফিলামেন্টগুলো কি থাকে? একেবারে স্ট্রেট থাকে। সো ওগুলাকে কি করা, টুইস্ট করা বা হচ্ছে তোমার প্রসেসিং করাটা কিছুটা ডিফিকাল্ট হয়। এই কারণে ওদেরকে টেক্সচারাইজেশন করলে ওরা ন্যাচারাল ফাইবারের মতো কিছুটা ফ্লেক্সিবিলিটি বা হচ্ছে রেজিলিয়েন্সি অর্জন করতে পারে, বুঝা গেছে? এটা বিভিন্ন প্রসেস আছে, তোমাদের মানে এইখানে পড়াইতে গেলে অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি আর দেই নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে যে ফ্লো চার্টটা আছে, ফ্লো চার্টটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা আমি পরীক্ষায় দিব।
হ্যাঁ, এটা ইয়ার্নে পড়ছো না, ইয়ার্ন 1-এ পড়ার কথা। তো এখানে দেখো ইনপুট ম্যাটেরিয়াল, প্রসেসিং মেশিন আর হচ্ছে আউটপুট ম্যাটেরিয়াল। প্রথমে আমরা কি পাই? র কটন। র কটনকে ইনপুট দিব কোথায়? ব্লো রুমে। ব্লো রুমে ইনপুট দেওয়ার পরে আমরা কি পাবো? চুটমেট, অর্থাৎ ওপেন করা বেলটা, ঠিক আছে। তারপর এই চুটমেট ইনপুট দিব কোথায়? কার্ডিং মেশিনে। কার্ডিং মেশিন থেকে আউটপুট কি পাবো? কার্ডেড স্লাইভার। কার্ডেড স্লাইভার ইনপুট দিব কোথায়? ব্রেকার ড্র ফ্রেম। ব্রেকার ড্র ফ্রেম থেকে কি পাবো? ব্রেকার ড্রোন স্লাইভার। তারপর এই স্লাইভারটাকে আবার ইনপুট দিব কোথায়? ফিনিশার ড্র ফ্রেম। ফিনিশার ড্র ফ্রেম থেকে পাবো ফিনিশার ড্রোন স্লাইভার। তারপরে সেটাকে আমরা দিব কোথায়? স্পিড ফ্রেম বা রোভিং ফ্রেমে। সেখান থেকে পাবো কি? রোভিং। এখানে মাঝখানে ওই যে তোমার কম্বিংয়ের পার্টটা বাদ দিয়ে দিছি আমি, জাস্ট কার্ডেড। হ্যাঁ, ঠিক আছে। তো যাতে মানে এটা আরেকটু ছোট হয়ে গেছে তোমাদের জন্য। আচ্ছা, তো এখানে হচ্ছে রোভিং পাবো। রোভিং পাওয়ার পরে সেটা কোথায় দিব? রিং ফ্রেমে। রিং ফ্রেমে দিয়ে কি পাবো? রিং কোপস, মানে রিং ইয়ার্ন পাইছি, সেটা ছোট ছোট কোপস আকারে থাকে। সো এই কোপগুলোকে আমরা এখন কোথায় দিব? ওয়াইন্ডিং মেশিনে, যাতে কি পাই আমরা? ইয়ার্নের বড় প্যাকেজ বা কোন পাই, ঠিক আছে। সো এই কোনগুলোকে তারপরে কি করব আমরা? কন্ডিশনিং করব, প্যাকেজিং করব। কন্ডিশনিং করা হয় কেন? কন্ডিশনিং কি বুঝো? মানে হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ময়েশ্চার সহ ইয়ার্নগুলোকে রেখে দেওয়া হয়। কেন করা হয় বলতে পারবা? মানে হচ্ছে যাতে ওরা কি করতে পারে, ওদের যে ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট ওটা আবার রিগেইন করতে পারে। কারণ দেখো এতগুলো প্রসেসিংয়ের পরে ফাইবারের মধ্যে কি আদৌ মানে তোমার কি বলবো যে ময়েশ্চার ওরকম আগের মতো আছে? ময়েশ্চার কিন্তু আগের মতো নাই, ওর ময়েশ্চার কন্টেন্ট কি হয়েছে? কমে গেছে। সো যখন হচ্ছে আমরা কন্ডিশনিং করব, সে আবার কি তার ন্যাচারাল ময়েশ্চারটা রিগেইন করবে, ঠিক আছে, যেটা আমাদের ফার্দার প্রসেসিংয়ে হেল্প করবে। আদারওয়াইজ যদি ওর ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, সে কী করবে? বেশি পরিমাণে ময়েশ্চার অ্যাবজর্ব করতে থাকবে না, কেমিক্যাল অ্যাবজর্বেন্সি বেড়ে যাবে, তখন হচ্ছে তোমার প্রসেসিংটাও কি হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। রেজাল্ট আমাদের হচ্ছে মানে নর্মালি যেরকম পাওয়ার কথা ওরকম আসবে না। এই কারণে আমরা হচ্ছে কন্ডিশনিংটা করে থাকি। একটা স্টোরড রুমের মধ্যে তোমার ময়েশ্চার অ্যান্ড টেম্পারেচার, যেটা একটা হচ্ছে তোমার কি বলবো যে মানে নির্দিষ্ট তাপমাত্রা এবং ময়েশ্চার সহ রেখে দেওয়া হয়। ময়েশ্চারটা অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া হয়? জলীয় বাষ্প হিসেবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্যাকিং করে পাঠিয়ে দিবে। এখানে কিছু মেশিনের নাম দেওয়া আছে, মেশিনগুলো দেখো, দেখা যাচ্ছে বেল ওপেনার। বেল ওপেনার দিয়ে দেখো এই যে এখানে কি হচ্ছে, ফাইবার যে বেলগুলা যে ছিল, কটনগুলো একদম স্কোয়ার ফর্মে ছিল, সেগুলোকে ভেঙে দেখো টাফ আকারে বের করতেছে না। তারপর এটাই কোথায় যাচ্ছে? কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনের মধ্যে অনেকগুলা রোলার থাকে। হ্যাঁ, এই রোলারগুলোর উপরে হচ্ছে তোমার কি বলবো যে ছোট ছোট স্পাইকের মতন থাকে, ওইগুলোই অ্যাকচুয়ালি তোমার ফাইবারগুলোকে কি করে? আলাদা আলাদা করে, মানে চিরুনির মতো আর কি কাজ করে। তারপর হচ্ছে ড্র ফ্রেম। ড্র ফ্রেমের মধ্যে কি হয়? ড্র ফ্রেমের মধ্যে আমরা যখন ইনপুট দিব, সেখানে কি হবে? ড্রয়িং হবে, তারপর স্লাইভার হবে। স্লাইভারগুলো জমা হয় হচ্ছে এই যে এই কন্টেইনারগুলোতে, ঠিক আছে। কন্টেইনারগুলোর মধ্যে তোমার নিচের দিকে একটা স্প্রিংয়ের মতন থাকে, আর উপরে হচ্ছে একটা প্লেটের মতন থাকে, ঠিক আছে। সো যখন হচ্ছে তোমার ম্যাটেরিয়ালগুলো কি হয়? ফিল হয়ে যায়, এই মানে প্লেটটা কি হবে? আস্তে আস্তে নিচের দিকে যাবে না, স্প্রিংয়ের চাপ খেয়ে নিচের দিকে যায়, এরপরে সেগুলো কি হয়? তোমার এই কন্টেনারটাকে ফিল আপ করে দেয়, বুঝতে পারছো? দেন যখন আমরা আবার ওটাকে আউট করব, মানে কি বলা যায় যে তোমার কন্টেনারের মধ্যে যাতে বেশি পরিমাণে ম্যাটেরিয়াল একসাথে অ্যাডজাস্ট করানো যায়, এই কারণে এই ধরনের কন্টেনার ইউজ করা হয়। তোমরা ফ্যাক্টরিতে গেলে হচ্ছে এটা দেখতে পারো। ওটা আবার হচ্ছে হ্যাঁ, এটা তোমার অটো মানে রিপ্লেস করার ব্যবস্থা থাকে মেশিনের সাথেই, ঠিক আছে। এখন তো আমরা একটা অটোমেটিক, হ্যাঁ অটোমেটিকই হয়, তোমার এটা ফিল হয়ে গেলে ওটাকে হচ্ছে বের করে দেয় ওই লাইন থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে কম্বিং মেশিন। কম্বিং মেশিনটা দেখতে এরকম হয়। আর স্পিড ফ্রেম। স্পিড ফ্রেমের মধ্যে এই যে এগুলো হচ্ছে রোলার থাকে, বা হচ্ছে কি বলবো এটাকে
এখানে তোমার হচ্ছে প্যাকেজগুলো জমা হয়, মানে রোভিং প্যাকেজগুলো একটু বড় হয়। আর দেখো রিং ফ্রেমের প্যাকেজগুলো কিন্তু ছোট, দেখছো কম্পারেটিভলি ছোট আর চিকন। আচ্ছা, ফাইবারের পার্ট শেষ, ঠিক আছে।